স্পেসিফিক্যালি তার মায়ের সাথে সময় কাটানোর জন্য তাকে জেজু আইল্যান্ডের রেডে ইনভাইট করা হলেও সে যায় না, সে সরাসরি মানা করে দেয়। তাদের সাথে কিন্তু জিনবুর শ্যাডো সেন্ড করে ওই জেজু আইল্যান্ডে। ওটোরিও যে তার একটা প্ল্যান নিয়ে আসছিল, দ্যাটস ওয়াই সে কিন্তু কোনো সময় চাচ্ছিলই না কোরিয়ার হেড র্যাঙ্কের হান্টার তারা এই ডেনজেনটা ক্লিয়ার করুক। এই ধরনের সব গেম একটা সিরিয়াস রেডের ভিতরে ঘটে। ওকে, সো আই থিঙ্ক সবাই এই পর্যন্ত সোলো লিভিং সিজন 2 এপিসোড নাম্বার 8টা দেখে ফেলেছেন। ওইটা কিন্তু কিছুদিন আগেই ড্রপ আউট হয়েছে। এন্ড এপিসোড নাম্বার 8 এ অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে অ্যাবাউট জেজু আইল্যান্ড। এন্ড এই জেজু আইল্যান্ড অরিজিনালি কি আপনারা হয়তো সবাই জেনে গেছেন বা অনেকে জানেনও না। তো সেই জন্য আমি আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিব জেজু আইল্যান্ড সম্পর্কে, বিকজ অফ যে এই জিনিসটা আমাদেরকে ইঙ্গিত করতেছে যে জেজু আইল্যান্ড অলরেডি চলে আসছে এমন কিছুতে। ওকে, সো জেজু আইল্যান্ড চলে আসছে যেহেতু এইটা কিন্তু একটা পারফেক্ট সময় হবে আমাদের এই জেজু আইল্যান্ডের বিষয়ে কথা বলার জন্য। আমরা যে লাস্ট এপিসোড অর্থাৎ এপিসোড 7 এ দেখছিলাম ওইখানে কিন্তু জাস্ট একটা অ্যান্ট আসে এন্ড ওই অ্যান্টটাকে দেখে মনে হচ্ছিল ভাই যে ও অনেক বেশি স্ট্রংগেস্ট। এন্ড আরেকটা বিষয় হলো কি যে ওই একটা অ্যান্ট পুরো একটা এলাকাকে ধ্বংস করে দিয়েছিল, যেটা আমরা দেখছিলাম এপিসোড 8 এ। এন্ড এই অ্যান্টটা একটা এ র্যাঙ্ক হান্টারের চেয়ে অনেক বেশি স্ট্রংগেস্ট দেখানো হয়েছে, বিকজ অফ ওইখানে একজন ই র্যাঙ্ক এবং একজন এ র্যাঙ্ক হান্টার অলরেডি ছিল ভাই। এন্ড ওদেরকে মারার পরে কিন্তু পুরো এলাকাটা সে ডিস্ট্রয় করেছে একা একা। এন্ড আরেকটা জিনিস আপনাদেরকে স্পেসিফিক্যালি বলে দেই যে জেজু আইল্যান্ড থেকে এই যে এলাকাটা আছে এটা প্রায় 120 কিলোমিটার দূরে। এন্ড বুঝতেই পারতেছেন যে জেজু আইল্যান্ড 120 কিলোমিটার দূর থেকে একটা অ্যান্ট শুধুমাত্র এখানে এসে একদম পুরা এলাকা ডিস্ট্রয় করে দিয়েছে। এবং এখান থেকে একটা জিনিস ইঙ্গিত করা হচ্ছে যে জেজু আইল্যান্ডের অ্যান্ট গুলো কতটুকু মিউটেড হয়েছে এবং কতটুকু পাওয়ারফুল হয়ে গেছে বর্তমানে। সো চলুন সম্পূর্ণ বিষয় নিয়ে খুলে কথা বলি। সো লেটস গেট স্টার্টেড ব্রাদার। তো জেজু আইল্যান্ড এমন একটা আইল্যান্ড যে আইল্যান্ডে সর্বপ্রথম একটা এস র্যাঙ্কের গেট অ্যাপিয়ার হয়, এটা সাউথ কোরিয়াতে। এন্ড এইখানেই এই এস র্যাঙ্কের গেট যখন তারা কমপ্লিট করতে যায়, মানে এস র্যাঙ্কের গেটে যারা ইন্টার হয়, তখন ওই এস র্যাঙ্কের গেটে অনেক এস র্যাঙ্কের হান্টার গেছে এবং এ পর্যন্ত প্রায় 3টা রেড ওইখানে দেওয়া হয়েছে। বাট তারপরেও এই জেজু আইল্যান্ডের এস র্যাঙ্কের গেটটা কমপ্লিট করতে পারেনি কেউ এ পর্যন্ত। এন্ড রেডটা যখন কমপ্লিট হয়নি তখন কিন্তু কি হয়, ডেনজেন ব্রেক হয়। অর্থাৎ একটা ডেনজেনে যখন অ্যাপিয়ার হয় তখন ওই ডেনজেনটা যদি ক্লিয়ার করতে না পারে তাহলে ডেনজেনের ভিতরে যে মনস্টার গুলো আছে ওইগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। আই থিঙ্ক এই জিনিসগুলো এখন সবাই জেনে গেছেন। আর এই ডেনজেন যখন ব্রেক হয় তার মানে ভিতরের মনস্টার গুলো যখন বাইরে আসে তখন কিন্তু এখানে যে মানুষ আছে অর্থাৎ যারা এমনি মানুষ হান্টার না, তাদের কাছে কোনো পাওয়ার নেই, তারা কিন্তু অবভিয়াসলি এদের কাছে অনেক বেশি উইক। অর্থাৎ এখানে হান্টাররাও অনেক বেশি উইক। আর তারপরেও এই হান্টার গুলো বাদে যারা সিভিলিয়ান আছে অর্থাৎ এমনি মানুষ আছে তারা কিন্তু অরিজিনালি এদের সাথে কোনো ধরনের ম্যাচই না। সো যার ফলে এই জেজু আইল্যান্ডকে অ্যাবেন্ডন করে দেওয়া হয়। অর্থাৎ জেজু আইল্যান্ড যেহেতু বলা হয়েছে এর চারপাশে কিন্তু সমুদ্র দিয়ে ঘেরা, অর্থাৎ এটা আলাদা একটা আইল্যান্ড। যেহেতু ওই ডেনজেনটা ব্রেক করছে দ্যাটস ওয়াই জেজু আইল্যান্ডটা কিন্তু একটা অ্যাবেন্ডন ল্যান্ড হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ওইখানে কিন্তু কোনো মানুষ এখনো থাকে না। আর এই যেহেতু এতে থাকে না সেই জন্য কিন্তু এই অ্যান্ট গুলা তাদের খাবার পাচ্ছে না। খাবার না পাওয়ার ফলে তারা কিন্তু তাদের খাবারের উদ্দেশ্যেই এই দিকে আসতেছে, অর্থাৎ মেইন ল্যান্ডের দিকে আসতেছে। দ্যাটস ওয়াই এই অ্যান্টটা কিন্তু আমাদেরকে মেইন ল্যান্ডে দেখা হয়েছিল, যেটা আমরা এপিসোড নাম্বার 7 এ দেখছিলাম। আর এই অ্যান্টটা কতটুকু পাওয়ারফুল সেটা কিন্তু আমরা দেখেই বুঝে গেছি। যে জিনিসটা আমরা দেখছিলাম যে একটা অ্যান্ট একটা এ র্যাঙ্কের হান্টারকে মেরে দিয়েছে এবং তারপরে পুরো এলাকাটাই সে ধ্বংস করে ফেলছে। এখন আপনারা একটা কথা বলতে পারেন, যেহেতু জেজু আইল্যান্ডের ওই একটা ডেনজেন ব্রেক হয়েছে সুতরাং ওই জেজু আইল্যান্ডটা ছেড়ে দিলেই তো হয়। ইয়েস ব্রাদার, ছেড়ে তো দেওয়া অলরেডি হয়েছে, বাট তারপরে ওই অ্যান্ট গুলো এতটুকু মিউটেড হয়েছে যে তাদের কাছে পাখা চলে আসছে, অর্থাৎ অ্যান্ট গুলো মিউটেড হয়ে তাদের কাছে পাখা চলে আসছে এবং তারা উড়তে পারে এখন বর্তমানে। এবং অনেকের কাছে অনেক ধরনের পাওয়ারও চলে আসছে, যেরকম এ র্যাঙ্ক বি র্যাঙ্কের হান্টারের কাছে পাওয়ার থাকে যেরকম ভাবে। এবং তার সাথে সাথে এই অ্যান্ট গুলো যেহেতু এখন উড়তে শুরু করছে সেহেতু তারা কিন্তু মেইন ল্যান্ডের দিকে আসার চেষ্টা করবে, যেটা অলরেডি আসছে আমরা দেখছি। এবং ওই জেজু আইল্যান্ডের চারপাশে কিন্তু আছে চায়না, তাইওয়ান এবং তার সাথে কোরিয়া তো আছেই। তো দ্যাটস ওয়াই এই আইল্যান্ডটা কিন্তু পুরোভাবে অ্যাবেন্ডন ঘোষণা করার পরেও এখন যেহেতু অ্যান্টটা মিউটেড হয়েছে এবং আরো বেশি পাওয়ারফুল হয়েছে, জেজু আইল্যান্ড ছাড়া এখন মেইন ল্যান্ডের দিকে যেখানে সিভিলিয়ানরা বসবাস করে তাদের কাছে কিন্তু অলরেডি চলে আসছে এবং তাদেরকে মেরে তাদেরকে খাওয়ার পরিকল্পনাও অলরেডি হয়ে গেছে। তো জেজু আইল্যান্ডের ভিতরে যখন আমাদের 4th রেডটা হবে, অর্থাৎ আমরা কিন্তু সিজন 1 থেকেই দেখতেছিলাম, সিজন 1 এর ফার্স্ট এপিসোড থেকে, যেখানে জেজু আইল্যান্ডে অলরেডি একটা রেড চলতেছিল। আর ওই রেডটাই কিন্তু 4th জেজু আইল্যান্ড রেড, অর্থাৎ এখন যে রেডটা হবে। এন্ড ওইখান থেকে কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে জেজু আইল্যান্ড রেড আসতেছে। এবং এই জেজু আইল্যান্ড রেডটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্ক ইন সোলো লিভিং বলা হয়, বিকজ অফ এই জেজু আইল্যান্ড রেডেই কিন্তু আমাদের সাং জিনবু জয়েন করে না। ইয়েস ব্রাদার, জয়েন করে না, এখানে জয়েন করে সে কিন্তু পরে গিয়ে, বিকজ অফ আপনারা কিন্তু দেখেছেন অলরেডি যে এখানে যখন ডিমন ক্যাসেলের ভিতরে জিনবু তার হিলিং পোর্শনটা পায়, ইন্টারনাল স্ল্যাম্বার থেকে তার মাকে উঠাবে এই পোর্শনটা খাইয়ে,
কারণ এই পোর্শনটা এমন একটা পোর্শন যার মাধ্যমে যে কোনো অসুখকে সারানো যায়। দ্যাটস ওয়াই তার মাকে যখন এই পোর্শনটা খাওয়ায় জিনবু, তখন তার মা কিন্তু তার ইন্টারনাল স্লাম্বার থেকে বের হয়ে আসে এবং সে তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য, অর্থাৎ স্পেসিফিক্যালি তার মায়ের সাথে সময় কাটানোর জন্য তাকে জেজু আইল্যান্ডের রেডে ইনভাইট করা হলেও সে যায় না, সে সরাসরি মানা করে দেয়। অলদো সে একটা জিনিস করে যে তার মাথায় আসে যদি তারা, অর্থাৎ যারা আছে হান্টার, তারা রেড করতেছে, তারা যদি না পারে তাইলে আমি ওইখানে যাব। তার মাথায় আমার একটা চিন্তা ভাবনা থাকে জন্যই তাদের সাথে কিন্তু জিনবুর শ্যাডো সেন্ড করে ওই জেজু আইল্যান্ডে। দ্যাটস ওয়াই সে কিন্তু যখন দেখে যে কোরিয়ার হান্টার গুলো অনেক খারাপ অবস্থা এবং তারা কোনোভাবেই ওইখানে পারবে না, এবং ওইখানে ফাইনালি জিনবু তার শ্যাডোর মাধ্যমে এক্সচেঞ্জ করে অবশেষে যায়। এবং ওইখানে কিন্তু অলরেডি অনেকে মারা গেছিল এবং আপনারা দেখছেন অলরেডি গোটোরিউজি নামে একটা ক্যারেক্টার আছে যে জাপানের সব থেকে বেশি স্ট্রংগেস্ট একজন হান্টার এবং অনেক বড় গিল্ডের একজন লিডারও বলা চলে, সে কিন্তু এই রেডে আসছে। এন্ড তারা কিন্তু একটা কম্বাইন্ড রেড করতেছে। আর এই কম্বাইন্ড রেডের ভিতরে ভাই অনেক কিছু আছে, মানে ফান আছে যেটা আমাদের ভিউয়ারের জন্য ফান, এবং তার সাথে এখানে রাজনীতি আছে এবং অনেক কিছু আছে ভাই। বিকজ অফ গোটোরিউজি তার একটা প্ল্যান নিয়ে আসছিল যে সে যদি এইখানে এই এস র্যাঙ্কের ইয়েটা কমপ্লিট করতে পারে দেন সে কিন্তু একজন ইন্টারন্যাশনাল হান্টার, ন্যাশনাল হান্টারে পরিণত হবে। এন্ড দ্যাটস ওয়াই সে কিন্তু কোনো সময় চাচ্ছিলই না যে এস র্যাঙ্কের হান্টার যারা আছে, কোরিয়ার এস র্যাঙ্কের হান্টার, তারা এই ডেনজেনটা ক্লিয়ার করুক। কারণ সে নিজের থেকে চাচ্ছিল যে সে নিজে এই ডেনজেনটা ক্লিয়ার করবে এবং দেন সে একজন ন্যাশনাল হান্টারে কনভার্ট হবে। এন্ড ভাই এই ধরনের সব গেম একটা সিরিয়াস রেডের ভিতরে ঘটে এবং এইখানে সেও কিন্তু মারা যায়। ইয়েস ব্রাদার, সে কিন্তু অতটা পাওয়ারফুল ভাবে দেখানো হয় নাই যখন সে অ্যান্ট কিং এর সামনে দাঁড়াবে। এন্ড ইয়েস ব্রাদার, অ্যান্ট কিং আমি মনে হয় একটু স্পয়লার দিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই এইটুক যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। সো এই যে অ্যান্ট কিং, সে কিন্তু পরবর্তীতে আমাদের জিনবুর সাথে ফাইট করবে এবং সে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট একজন মানে অ্যান্ট বলতে পারি আমরা, কারণ সে একা একা চাহে ইন, তারপর আমাদের চয় জং এবং তার সাথে আরেকজন কে যেন নাম ওর এস র্যাঙ্কের হান্টার, হোয়াইট গিল্ড নামে যে গিল্ডটা আছে, ওর যে লিডার তাকেও, এই সকল এস র্যাঙ্কের হান্টারকে ভাই একদম সে একা হ্যান্ডেল করতেছিল এবং তাদের উপরে সে কিন্তু অনেক বেশি ওভার পাওয়ার করতেছিল এবং তারা সবাই মিলেও এই যে অ্যান্ট কিং আছে একে কোনোভাবেই ভাই আটকাতে তো পারতেছিল না, মারা তো দূরের কথা, তারা তাকে সুইতেও পারতেছিল না। এবং চাহিনকে তো সে মর্টালি ভাবে ইনজুর করে দেয়। ওইখানে যদি সাং জিনবু না আসতো তাহলে হয়তো সাইন একদম মারাই যাইতো ভাই এখানে। এন্ড এইখানে কিন্তু ফাইনালি আমাদের সাং জিনবু আসে এবং যে অ্যান্ট কিং এর সাথে ফাইট করে। এন্ড ফাইটের ভিতরে অরিজিনালি কি হয়, একটা খুশি মুশি ইয়েস ব্রাদার সেই সবগুলোই দেখা যায় এবং এখানে সে সামান করে তার বিশাল আর্মিকে এবং তার সাথে এখানে অ্যান্টের সাথেও কিন্তু পুরা একটা অসাম লেভেলের এপিসোড তৈরি হবে যদি এটা তৈরি করা হয়। এন্ড যদি কোনো কাট না লাগানো হয়, দ্যাটস ওয়াই আমি বলতেছি যে যদি এই কথাটা বলতেছি। সো এখানে যদি কোনো কাটিং ইস্যু না আসে তাইলে আমরা ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট একটা এপিসোড পাইতে চলেছি। এন্ড আমি একটা জিনিস জানলাম যে এই এপিসোডটা কিন্তু মানে 12 নম্বর এপিসোড এবং 13 নম্বর এপিসোড, 12 নম্বর এপিসোড যেটা আছে সেটা কিন্তু শিডিউল দেওয়া আছে, বাট 13 নম্বর এপিসোডের কোনো কিন্তু শিডিউল দেওয়া নেই, অর্থাৎ 12 এবং 13 নম্বর এপিসোড কিন্তু একই সাথে ড্রপ হবে, হয়তো কিছুটা আগ পিছ হবে বাট একই সাথে কিন্তু ড্রপ হবে। দ্যাটস ওয়াই এই 13 নম্বর এপিসোডটা কিন্তু পুরো 1 ঘন্টা লং করা হয়েছে এবং এই 1 ঘন্টা এপিসোডে হয়তো আমরা জেজু আইল্যান্ড রেডটা কভার করতে দেখতে পারি, বিকজ অফ তারা কিন্তু প্রত্যেকটা এপিসোডের ভিতরে অনেক বেশি কাটিং করতেছে শুধুমাত্র এই জেজু আইল্যান্ড রেডটা কমপ্লিট করার জন্য। আই থিঙ্ক সো দেখা যাক কি হয়। এন্ড আপনাদের অনেকটা ইনফরমেশন দিয়ে ফেলছি এবং অনেকটা স্পয়লারও দিয়ে ফেলছি, সো দ্যাটস ওয়াই ক্ষমা করে দিবেন। এন্ড এই ছিল আজকে পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা বাই বাই গাইস।